১/১১ মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছে ওই সময়কার সবচেয়ে বড় ভুক্তভোগী তাদের দল। আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা দাবি করে এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন তারা। বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী শুক্রবার। দিনটিতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। অনন্তকাল সংস্কার চলবে, নির্বাচন হবে না, এমনটি হতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ্য করার মন মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য তার। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পরে দলের পল্টন কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরেকটি ১/১১ মতো সরকার গঠন প্রশ্নে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চলছে। তবে পরিস্থিতির ভয়াবহ পরিণতির ভুক্তভোগী বিএনপি। কেউ বলছে বিএনপি নাকি 111 আনার পায়তারা করছে। 2007 সালের ১/১১ যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোনো দায়িত্ব বহন করে না। এছাড়া বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন তার ফল ভালো হবে না বলে সতর্ক করেন এই বিএনপি নেতা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের আগে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠন করতে চায় জামায়াত। দলটির নেতারা বলছেন দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা চলমান, আত্মপ্রকাশ ভোটের আগ মুহূর্তে। অন্যদিকে অতীতের মতো এবারও নিজেদের জোটে জামায়াতকে আমন্ত্রণ জানাবে বিএনপি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মাঠে সরব কোণঠাসায় থাকা জামাত। বিএনপির সঙ্গে মিত্রতা ভুলে আলাদা জোট করে ভোটের চিন্তায় তারা করছে ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচনী মোর্চা তৈরির চেষ্টা। চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে জামাতের আমির সহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণও ছিল আলোচনায়। এতেই রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে এখন ইসলামিক জোট গঠনের প্রসঙ্গ। ইসলাম, দেশ, মানবতা, এই নীতি ও আদর্শের ভিত্তিতে যারাই ঐক্য করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ইসলামী দল নয়, ইসলামের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য অন্য কোনো দলও যদি ঐক্য করে, ঐক্যর আশা পোষণ করে, আমরা তাদের সাথে ঐক্য করতে চাই। কমপক্ষে যদি একটা অ্যালায়েন্স হয়ে যায় আসন ভিত্তিক, তবেও তো অনেক দূর আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। জামাত নেতারা বলছেন ইসলামিক দলগুলোর মধ্যে থাকা মতবিরোধ নগণ্য বিষয়ে, সেসব নিয়ে কাজ করছেন তারা। ভিন্ন মত প্রকাশ মানে এটা নয় যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেখানে দলীয় স্বার্থের ঊর্ধ্বটি আমাদের কাজ করতে হবে। আর নির্বাচনী ঐক্য যদি আপনি বলেন, সেটার আমরা এখন বলছি না যে ঐক্য হবে কি না, আর কি হবে না হবে, এটা এখনো সময় আসেনি। সময় আসলে সেটা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েই প্রকাশ করব। এই উদ্যোগকে বিএনপি নেতারা স্বাগত জানালেও জামাতকে সঙ্গে নিয়ে ভোটে যাওয়া তাদেরও আশা। একসাথে ইলেকশন করেছি, একসাথে আন্দোলন করেছি, এখনও আমরা একসাথে আন্দোলনে আছি। এখন বাকি সময়টুকু আমরা অপেক্ষা করব যে যদি জামাত ইসলাম আমাদের সাথে তারা আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে হয়তো নির্বাচনের সময়ও একটা ব্যবস্থা থাকতে পারে। এখানে আমাদের ইঙ্গিত দেওয়া আছে, এখন নির্ভর করবে জামাত ইসলামের উপরে। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি জামাত যে কোনো সময় নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে বলেও জানান দলগুলোর নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডন ক্লিনিক থেকে রাতে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত না হওয়ায় আপাতত বাসাতেই চিকিৎসা তত্ত্বাবধানে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পৌঁছেই ভর্তি হন বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। চিকিৎসা চলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে।
এর 17 দিন পর তাকে বাসায় ফেরার পরামর্শ দিলেন সেখানকার চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকও জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল, দৃঢ় আছেন মানসিকভাবে। এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসা সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়া লন্ডন ক্লিনিক, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপি প্রধানের লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত দেননি বলেও জানান ডাক্তার জাহিদ। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি, কারণ মনে রাখতে হবে আমি কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। এসব কারণে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আপাতত বড় ছেলে তারেক রহমানের বাসাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা। দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে অস্বস্তি বাড়াচ্ছে চালের দাম। মিনিকেট ও নাজিরশাইল কেনা যাচ্ছে না 80 টাকা নিচে। মোটা চালের জন্য কেজিতে গুনতে হচ্ছে 58 থেকে 65 টাকা পর্যন্ত। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগি, আলু ও শীতকালীন সবজির দাম। কারওয়ান বাজারে সরবরাহ সংকট নেই চালের, কেনাও যাচ্ছে চাহিদা মতোই, তবে কাটেনি দাম নিয়ে অস্থিরতা। একই চিত্র নিউ মার্কেট, মোহাম্মদপুর টাউন হল বাজারেও। মিনিকেট, নাজির সাহিলের মতো সরু চাল কেনা যাচ্ছে না 80 টাকার নিচে। 28 জাতের জন্য 65 আর স্বর্ণার জন্য কেজিতে গুনতে হচ্ছে 58 টাকা পর্যন্ত। এর কারণ হিসেবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন বিক্রেতারা। তবে ভোক্তার অভিযোগ, কার্যকরী তদারকি না থাকাতেই এই অবস্থা। এখন অগ্রহায়ণ, পুষ, মাঘ মাসে এই সিজনে তো গ্রামের বাড়িতে ধান নতুন লাগে, নতুন চাল আসে, চালের দাম কম থাকে, কিন্তু ঢাকা শহরে তো চালের দাম যেরকম ছিল এরকমই, কমে নেই। বড় বড় কোম্পানি এরা পর্যাপ্ত পরিমাণ লোন লইয়া পর্যাপ্ত পরিমাণ চাউল কিনে রাখে, মজুত রাখে, এদের মন মতো এখন মন গড়া তারা চালের বাজার দিন দিন বাড়ায় চলছে, কমের কোনো লক্ষণ দেখি না। তবে সরবরাহ বাড়ায় দাম কমেছে আলুর। গত সপ্তাহে 30 টাকা কেজিতে বিক্রি হলেও এখন মিলছে 25 টাকায়। পেঁয়াজের কেজি 50, শিম, ফুলকপি, টমেটো সহ বেশিরভাগ সবজি গড় দাম 40 টাকা কেজিতে। এখন আপনার হলো সরবরাহ বেশি, এর জন্য মনে করেন আপনার ক্রেতা কম, এর জন্য একটু দাম কমে যায়। কাঁচামাল তো দেখেছে কম খাইলেই আপনার দাম এমনি কমে যাবে অটোমেটিক। দাম কমেছে মুরগিরও। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা কেজিতে, আর সোনালী মুরগির কেজি 300 থেকে 320 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্বন নিঃসরণ, দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত সাক্ষাতে প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাতে দুই নেতা জুলাই গণঅভ্যুত্থান, জলবায়ু পরিবর্তন, নির্বাচন ও ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থনের কথাও জানান। পরে অধ্যাপক ইউনূস তাকে জুলাই অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি ও দেয়ালচিত্রের শিল্পকর্ম সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ বইটি উপহার দেন। বাংলাদেশের জাহাজ শিল্পে বড় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার মেয়ার্স্ক। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। বাংলাদেশের উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, বিনিয়োগের সুবিধা করতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ সময় বঙ্গোপসাগরের উপকূল জুড়ে নতুন বন্দর নির্মাণ এবং বাংলাদেশকে প্রধান বৈশ্বিক রপ্তানি কেন্দ্রে পরিণত করতে আগ্রহ দেখায় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান দুটি। চিটাং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায়, এবং এইটার ফলে তারা বলছে যে চিটাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায় পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তো
টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে, চলবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। সকালে এ তথ্য নিশ্চিত করেন সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। এর আগে সাতপন্থীদের ইজতেমার জন্য তারিখ নির্ধারণ করা ছিল 7 থেকে 9 ফেব্রুয়ারি। পরে মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমা 2 পর্বে হওয়ার কারণে সাতপন্থীরা তারিখ পিছিয়ে 14 ফেব্রুয়ারি নির্ধারণ করেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুরায়ে নিজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমা পর্ব শেষে 6 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করতে হবে। এরপর সাতপন্থীদের মাঠ বুঝিয়ে দেওয়া হবে। 16 ফেব্রুয়ারি তাদের ইজতেমার আয়োজন শেষে 18 ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দিতে হবে। এ নিয়ে আলোচনাতে টঙ্গী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, জোবায়েরপন্থীদের ইজতেমার কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। দেখুন, একদম শেষ পর্যন্ত আসলে এবারও সাধারণ মুসল্লি যারা ছিলেন তারা আশা করেছিলেন যে এই যে দুইটি পক্ষ, মাওলানা সাদ এবং শুরায়ে নিজাম বা মাওলানা জোবায়ের অনুসারী যারা ছিলেন, তারা এক হয়ে এবারও আসলে ইজতেমাটি আসলে করবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি নিরসন হয়নি, যে কারণে এবারও এই যে দুটি পক্ষ, সেই দুটি পক্ষ ভাগ হয়েই এবারের যে ইজতেমা, সেই ইজতেমাটি করছেন। আগামী শুক্রবার থেকে প্রথম পর্ব, অর্থাৎ শুরায়ে নিজাম বা মাওলানা জোবায়ের অনুসারী যারা আছেন তারা তাদের যে ইজতেমার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু করবেন। এরই মধ্যে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে পুরো ইজতেমা ময়দান, অর্থাৎ 160 একরের যে ইজতেমা, টঙ্গীর ইজতেমা ময়দান, এই ইজতেমা ময়দানটিতে আসলে প্রস্তুতির কাজ চলছে এবং একেবারেই শেষ পর্যায়ে বিভিন্ন খিত্তাগুলো তৈরি করা হচ্ছে, যে জায়গাটিতে বক্তারা বা মুরব্বীরা তারা হেদায়েতের কথা বলবেন, সেই যে মিনারটি, সেই মিনারটি আসলে তৈরির কাজ চলছে এবং একই সাথে এই ইজতেমা ময়দানের আশপাশে যে অবৈধ দখলগুলো ছিল, সেই দখলগুলো উচ্ছেদ করে সেই জায়গায় আসলে নিরাপত্তা যাতে আসলে কোনো ধরনের কোনো ঘাটতি না হয়, সেগুলোও দেখা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জুমার নামাজের পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার, তিনি এই ইজতেমা ময়দান পরিদর্শনে এসেছিলেন এবং তিনি পরিদর্শনে এসে কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে নিরাপত্তার বিষয়টি এবং কোনো ধরনের কোনো থ্রেট আছে কিনা। তবে তিনি আসলে যেটি বলছেন যে এবারকার যে ইজতেমাটিতে কোনো থ্রেটের যে বিষয়টি, এটি আসলে তিনি উড়িয়ে দিচ্ছেন না। থ্রেটের বিষয়টি তিনি মাথায় নিয়েই এবার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে এবং তিনি আসলে বলছেন যে ওয়াচ টাওয়ারের পাশাপাশি প্রায় 300 সিসি ক্যামেরা এই পুরো টঙ্গীর ইজতেমা ময়দান আশপাশে বসানো হবে এবং পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরোটা আসলে মনিটরিং করা হবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য বাহিনীর যারা সদস্যরা আসেন, তারাও নিরাপত্তার দায়িত্ব আসলে পালন করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে 31 জানুয়ারি শুরু হয়ে 31 থেকে 2 ফেব্রুয়ারি একটি ভাগে মাওলানা জোবায়ের অনুসারীরা তারা ইজতেমা করবেন এবং অপরটি তারা করবেন 4, 5 এবং 6 তারিখ। এরপরে তারা মাঠটি আসলে বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। আমরা গাজীপুর পুলিশ কমিশনের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আসলে বলছেন যে তারা 6 তারিখ মাগরিবের নামাজের মধ্যে তারা মাঠ বুঝে পেয়ে পরবর্তীতে তারা মাওলানা সাদের অনুসারী যারা আছেন তাদেরকে এই মাঠটি আসলে বুঝিয়ে দিবেন। এবং বারবার করে যেটি আসলে উঠে আসছে সেটি হচ্ছে নিরাপত্তার বিষয়টি এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এখানে কাজ করা হচ্ছে এবং যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি আসলে দেখা হচ্ছে। তবে আজকেই মূলত মাওলানা সাদের অনুসারী যারা আছেন তাদের যে ইজতেমার যে পর্বটি, সেই পর্বটির কথা আমরা জানতে পেরেছি যে সেটি 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এর আগে 7 থেকে 9 ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের একটি পর্ব নির্ধারণ করা ছিল। যদিও যেহেতু আসলে মাওলানা জোবায়ের অনুসারীরা 6 তারিখ পর্যন্ত ইজতেমা করছেন, সেক্ষেত্রে আসলে 7 তারিখে মাওলানা সাদের অনুসারীদের সেই ইজতেমা করাটি সম্ভব না, যে কারণে সরে গিয়ে পরবর্তীতে 14 থেকে 16 ফেব্রুয়ারি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সাধারণ মুসল্লিদের যেটি আসলে দাবি, সেটি হচ্ছে যে এই যে ইজতেমার ময়দান এবং ইজতেমার ময়দানে তারা হেদায়েতের কথা শুনতে আসেন এবং এর পরবর্তীতে আসলে একটি বছর তারা কিভাবে চলবেন, কিভাবে দিনের প্রচার করবেন, কিভাবে ইসলামের
এখান থেকে নিয়ে যান, সেই শিক্ষার যেখানে আসলে নিতে আসেন সেই জায়গায় যেন আসলে কোনো বিভেদ না থাকে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, এটি আসলে সাধারণ মুসল্লিদের চাওয়া। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আগামী শুক্রবার থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে এবং এরই মধ্যে সেই প্রস্তুতি অনেকটাই শেষ হয়ে গেছে। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। মোজাম্বিকের সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের ক্ষতি হয়েছে আনুমানিক ৩০০ কোটি টাকা। ক্ষতিপূরণের অনিশ্চয়তার পাশাপাশি দেশটিতে ব্যবসা বাণিজ্য নিয়ে সংকটে বাংলাদেশিরা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিপূরণ পেতে মোজাম্বিককে কূটনৈতিক প্রক্রিয়ায় অনুরোধ জানাতে হবে বাংলাদেশকে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও মনে করেন তারা। মোজাম্বিকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি হয় গত ২৪ অক্টোবর থেকে। নির্বাচনের ফল ঘোষণার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে মোজাম্বিকে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। মাপুটো, নামপুলা ও জাম্বিজিয়া প্রদেশে বসবাসকারী বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভকারীদের তাণ্ডবে ৩০০-র বেশি বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। হামলা ও লুটপাট হয়েছে বাসাবাড়িতেও। দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে ৮ থেকে ১০ হাজার বাংলাদেশির বসবাস, যার মধ্যে অন্তত ৫,০০০ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, কোনো মাল বাইরে থেকে আসতেছে না, বড় বড় ব্যবসায়ী সব ধ্বংস করে ফেলছে। ১-১.৫ মাসের মধ্যে কিন্তু খাদ্য সংকট দেখা যাবে। তো কালোরা পাবে কোত্থেকে? তখন যদি খাদ্য না পায়, হয়তো আমাদের ঘরে ঘরে আক্রমণ করতে পারে, লুটপাট করতে পারে। এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলেন, ক্ষতিপূরণ আদায়ে মোজাম্বিককে মানবিক দৃষ্টিকোণ থেকে অনুরোধ জানাতে হবে। সরকারিভাবে কোনো সহায়তা করা থেকে আমাদের সরকারের পক্ষে হয়তো সেটা কঠিন হবে, কিন্তু মোজাম্বিক সরকারকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদি মানবিক কারণে কোনো রকমভাবে অনুরোধ করা যায়, তবে সেটারও কিছুটা সময় লাগবে, যেহেতু অতি সম্প্রতি তাদের এই পরিবর্তন হয়েছে। মোজাম্বিকে বাংলাদেশের অনাবাসিক দূতাবাসের দায়িত্ব পালন করছে পর্তুগালে বাংলাদেশের দূতাবাস। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ। ক্ষতিপূরণের বিষয়টি তো আসলে ওই সেই দেশের সরকারের উপর নির্ভরশীল। তো আমরা সেটি মৌখিকভাবে জানিয়েছি, যেহেতু আমরা বলেছি যে আমাদের বাঙালিদের আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো ওখানে যাওয়ার পরে আমরা যখন ওনাদের সাথে আলোচনায় বসবো, তখন অবশ্যই আমরা এই ইস্যুটি তুলে ধরবো। মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ডিসেম্বরেও কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে ব্যর্থ এনবিআর, ৬ মাসে ৫৮,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায়। রাজধানীতে বন বুনো পাখি চেনানোর আয়োজন, পাখি দেখার প্রতিযোগিতা, ঝুঁকিতে থাকা পাখি রক্ষায় উদ্যোগ। এমবিবিএস ভর্তিতে এগিয়েই চলছে নারীরা। এখন মেডিকেল শিক্ষার্থীর প্রায় ২/৩ তাদের দখলে। আর পছন্দের তালিকায় গুরুত্ব পাচ্ছে ধাত্রীবিদ্যা, চক্ষু ও মেডিসিন। পুরুষ পিছিয়ে পড়ায় অর্থোপেডিক্স, নিউরোলজি ও জেনারেল সার্জারি ক্ষেত্রে দেখা দিতে পারে সংকট। তাই এ অবস্থায় তাদের জন্য কোটার মতো সুবিধার দরকার হতে পারে বলে বিশেষজ্ঞদের শঙ্কা। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন ১,৩১,০০০-এর বেশি পরীক্ষার্থী। পাস ৬০,০৯৫, আর এতে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থী বেশি ১৫,৭৭৭ জন। প্রশ্ন ছিল, কি এর কারণ? মেডিকেল প্রফেশনটা মেয়েদের কাছে একটু সেফ প্রফেশন। ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। ছেলেরা হয়তো অনেকে চায় একটু আর্লি এস্টাবলিশমেন্টের জন্য, তাই তারা এমবিবিএস এর পরিবর্তে ভার্সিটি, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাব্রোডে চলে যায়। মেয়েদের ফিউচারের ক্ষেত্রে ফ্যামিলিকে সময় দিয়ে পাশাপাশি ক্যারিয়ার করার যে ব্যাপারটা, ডক্টর ক্যারিয়ারে এই অপশনটা অনেকটা বেশি। নারীদের এই এগিয়ে যাওয়ার চিত্র নতুন নয়, ৩ দশক ধরেই চলছে এই ধারা। ২০১৭ সালে সমতা থাকলেও ৭ বছরে ১৩% কমেছে পুরুষ শিক্ষার্থী। এভাবে চলতে থাকলে ১০ বছর পর পুরুষের সংখ্যা নামবে ২০%-এর নিচে। অথচ একসময় নারীকে আগ্রহী করতে দেয়া হয়েছিল কোটা সুবিধাও। সার্বিকভাবে বিবেচনা করে যদি এটা ভবিষ্যতে দৃশ্যমান হয় যে পুরুষ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে নারী চিকিৎসকের তুলনায় বা অনুপাতে, তাহলে সেক্ষেত্রে হয়তো কোটার একটা
বিকল্প আমাদেরকে বেছে নিতে হবে। নিঃসন্দেহে একটা ভালো লক্ষণ যে নারীরা লেখাপড়ায়, চাকরিতে বা নারীর ক্ষমতায়নে এটা একটা বড় উন্নতির রেখা। বাট ভবিষ্যতে কোনো পরিবর্তন বা কোনো পুরুষদের জন্য বিকল্প চিন্তা করা লাগবে কিনা সেটাও চিন্তা করতে হয়। নারী চিকিৎসকদের বড় অংশই পড়েন ধাত্রীবিদ্যায়। এরপর আছে চক্ষু ও মেডিসিন। নারী পুরুষ অসমতা বাড়তে থাকলে অর্থোপেডিক্স, নিউরোলজি ও জেনারেল সার্জারির মতো বিষয়ে দেখা দিতে পারে সংকট। এটাতে যেটা হবে, অসম একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি হবে আগামী দিনে যখন তারা ডাক্তার হয়ে বেরোবে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে ছেলেদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে মেয়েদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য আমরা ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থাকে সবসময় সমতার ভিত্তিতে দেখতে চাই। এমবিবিএস ভর্তিতে এগিয়ে গেলেও পাশ করার পর চিকিৎসা পেশায় আসছেন না এই নারীদের অনেকে। চিকিৎসক সংকট কাটাতে এর পেছনে থাকা কারণগুলো শনাক্ত করতে হবে শিগগিরই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতন কাঠামো 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে বেলা 11:30 থেকে চলছে এ সমাবেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, সাধারণ শিক্ষকদের ব্যানারে যে সমাবেশ চলছে, সমাবেশ থেকে তারা শিক্ষকরা আর কি কি দাবি তুলে ধরেছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্থাৎ সহকারী শিক্ষকদের এখন গ্রেড রয়েছে 13তম গ্রেড, অর্থাৎ তৃতীয় শ্রেণী কর্মচারীদের যে গ্রেড রয়েছে তারা চাচ্ছে যে এই গ্রেড থেকে উন্নতি করে তাদেরকে যেন 10ম গ্রেডে উন্নতি করা হয়। এবং সেই কারণে আজকে সকাল থেকে তারা শহীদ মিনারে এসেছেন, এসে তারা সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং তারা বলছিলেন যে দুটার মধ্যে যদি সরকারের কারো পক্ষ থেকে যদি কেউ এসে তাদেরকে আশ্বাস না দেন তারা কিন্তু বড় ধরনের কর্মসূচি দেবেন। এখন কিন্তু 2টা বেজে গেছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তারা পায়নি এবং কোনো ধরনের কেউ আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে কোনো পক্ষই তাদের সাথে আসলে দেখা করতে আসেনি। তবে তারা যে বিষয়টি বলছিলেন যে 13তম গ্রেড যেটি কিছু কিছু মন্ত্রণালয় রয়েছে সেইখানে গাড়ির চালকেও কিন্তু 13তম গ্রেড, সেই জায়গায় একজন শিক্ষক অনার্স স্নাতকোত্তর কমপ্লিট করে সম্পূর্ণ করে যখন তারা আসে সেখানে তাদেরকে এই 13তম গ্রেড দেওয়াটা তারা অপমানজনক মনে করছেন এবং তারা বলছেন যে এই গ্রেডের কিন্তু আপনাদের জানিয়ে রাখি 13তম গ্রেডের যে বেতন স্কেল বেসিকের যে বেতন সেটি কিন্তু 11,000, অর্থাৎ বেসিক 11,000 আর 10তম গ্রেডের বেসিক 16,000, অর্থাৎ 10,000 বা 11,000 স্কেল নিয়ে কিন্তু তারা সেখানে পাঠদান করছেন এবং তাদের সংসার বা পরিবার সেখানে ব্যয়ভার বহন করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এবং তারা যে বিষয়টি বলছেন যে এই যদি এখন পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে যে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতিকরণ এবং সেটি না করলে তারা 2টার পরে, অর্থাৎ এখন তো 2টা বেজে গিয়েছে এবং এরপরে যদি কোনো সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের আশ্বাস না দেওয়া হয় এরপর থেকে তারা কিন্তু একটা বড় ধরনের কর্মসূচি দিবে। এর মধ্যে ঘেরাও কর্মসূচি এবং রাস্তায় নামার তারা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছিলেন যে যেই টাকা তারা আসলে বেসিক বেতন পান সেই টাকা দিয়ে তাদের হচ্ছে না, এই কারণে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে উন্নতি করার জন্য তারা এই আন্দোলন করে যাচ্ছে। এই ছিল শহীদ মিনার থেকে সবশেষ আমার কাছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক। রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুলের মৃত্যু দুর্ঘটনা নয়, তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। শিমুলের বন্ধুরা বলছেন তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে কয়েকজন মারধর করেছেন। তবে প্রক্টরের দাবি ক্যাম্পাসে মারধরের কোনো ঘটনা ঘটেনি, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে শিমুলের। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়ে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাব। এক পর্যায়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখানকার আনইউজুয়াল যে কোনো ডেথ যে প্রোটোকলে দিতে হয় সেই প্রোটোকল অনুসরণ করে আমি তাকে মর্চুয়ারিতে পাঠিয়ে দিয়েছি আর কি। এভাবে কোনো ব্লান্ট ইনজুরি কিছু ছিল ঘাড়ের দিকে, বাট কোনো ধরনের বড় শার্প কোনো ইনজুরি ছিল না, ব্লিডিং ছিল না, এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না, এটুকুই পেয়েছি আমি। শিমুলের মৃত্যুর কারণ নিয়ে এক এক পক্ষ থেকে আসছে এক এক ধরনের বক্তব্য। বন্ধুরা জানিয়েছেন প্রক্টরের টহল গাড়ি দেখে দ্রুত পালানোর চেষ্টা করছিলেন শিমুল। এ সময় কয়েকজন তরুণ তাকে ধাওয়া ও মারধর করে। তবে ঘটনাটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলেই মনে করছে তার পরিবার। ধাওয়া দিলে মারা যাবে কি হবে? একটা ছেলে একটা বাইক থেকে পড়লে মারা যাবে, শরীরে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। ছেলে আমার মারা গেছে, ডাক্তারের ট্রিটমেন্ট করছে। ছেলে তো নাই ভাই, ছেলে তো মারা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, ক্যাম্পাসে মারধরের শিকার হননি শিমুল। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে শিমুলকে ধাওয়া এবং ব্যাডমিন্টনের র্যাকেট দিয়ে আঘাত করা হয়েছিল। অক্ষত আছে তার বাইকটি। প্রক্টরের গাড়ি তো পেছন ছিলই, ওরা আবার শুনে এরা দ্রুত আগায় যাইছে। কি হলো, গিয়ে দেখে যে ছেলেটা এবং পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। বিশেষ করে বাহির থেকে কেউ হয়তো এরকম বলারও চেষ্টা করছে যে ছেলেরা পিটিয়ে মেরেছে, চোর সন্দেহ, কিন্তু এরকম কোন সত্যতা আমি পাইনি। ডক্টর বলি ছাত্ররা যে সন্দেহজনক দেখে ধাওয়া করে, এখন তাদের বলে যে এখানে আর বেশি দিন থাকা যাবে না বলে মেয়েদেরকে নিয়ে তার মনে ছিল সে দ্রুতগতিতে যাইতে থাকে। তখন পিছন দিক দিয়ে তারা ধর করলে আশেপাশে যারা ব্যাডমিন্টন খেলছিল ছাত্ররা তারাও মানে ধরপাকড়ের মতো করে দিকটা আসে, তখন সে আরো ভয় পেয়ে যায়। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা যায়নি কাউকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ডিসেম্বরেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে আদায় কমেছে 0.99%। আর লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম প্রায় 58,000 কোটি টাকা। দেশ পরিচালনার খরচ মেটাতে চলতি অর্থবছরে 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ের। তবে আন্দোলন, ক্ষমতার পালাবদল, অর্থনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। রাজস্ব আদায়ে চাপ থাকলেও চিত্র ভিন্ন। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের তথ্য অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বরের রাজস্ব আদায় 1,56,000 কোটি টাকা। আগের অর্থ বছরের প্রথম 6 মাসে আয় হয়েছিল 1,65,630 কোটি টাকা। সেই হিসেবে বছরের ব্যবধানে রাজস্ব আয় কমেছে 10,000 কোটি টাকা। জুলাই আগস্টের আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। অর্থবছরের 6 মাসে আমদানি, ভ্যাট, আয়কর এই 3 খাতের কোনোটিতেই লক্ষ্য পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। এ খাতে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 76,067 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 52,162 কোটি টাকা। এদিকে আইএমএফ $470 কোটি চলমান ঋণ কর্মসূচির আওতায় এনবিআরকে নানা ধরনের শর্ত দিয়েছে, যার মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য হলো রাজস্ব আয় বাড়ানো। বাকি শর্তগুলো পূরণের অগ্রগতি থাকলেও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারছে না এনবিআর। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগেই যেমনটি জানিয়েছি, রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটক করা হয়েছে কিনা, পুলিশ কি বলছে এই বিষয়ে? দেখুন, প্রথমেই কিন্তু রাজশাহী কলেজের যে শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ শিমুল শিহাব, তাকে বলা হয়েছিল তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, অর্থাৎ বাইক দুর্ঘটনা জনিত কারণেই তিনি মারা গেছেন। তবে এমন দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। তার কারণ হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় যদি ঘটতো বা বাইকের অ্যাক্সিডেন্টে যদি এটি ঘটতো, তাহলে হয়তো শিহাবের শরীরে কিন্তু একাধিক ক্ষতর চিহ্ন দেখা যেতে পারত, অথবা তার বাইকটি কিন্তু কোনো আঁচড় লাগতো বা ক্ষতবিক্ষত হতো বা কোনো ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আমরা তার বাইকটি দেখেছি, সেটি কিন্তু অক্ষত রয়েছে। সেই সাথে গতকাল রাতে যখন শিমুলকে নিয়ে আসা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেই সময় কিন্তু তার শরীরে, অর্থাৎ যারা চিকিৎসকরা ছিলেন তারা কিন্তু দেখেছেন তার শরীরে কোনো ক্ষত চিহ্ন পাননি, শুধুমাত্র একটি মাত্র আঘাতের চিহ্ন তারা দেখেছিলেন, যেটি তার কাঁধে বলা হচ্ছে, কাঁধে, এবং সেখানে শক্ত কিছু দিয়ে একটি আঘাত করা হয়েছে। এবং চিকিৎসকও বলছিলেন যে মূলত তার ইন্টারনাল ব্লিডিংয়ের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এটি কিন্তু প্রাথমিকভাবেই চিকিৎসক এটি জানিয়েছিলেন। গতকাল রাতে যখন এমার্জেন্সিতে যে চিকিৎসক দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে এমনটি তথ্য দিয়েছেন। যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলছিলেন যে সেখানে প্রক্টরের যে টহল গাড়ি রয়েছিল, সেই টহল গাড়ি দেখেই শিমুল তার বাইক যেটি ছিল, বাইকে তার মেয়ে বন্ধুও ছিল, এবং তারা কিন্তু দ্রুত গতিতে চলে যাওয়ার সময় তারা অ্যাক্সিডেন্ট করে এবং সেখান থেকেই হয়তো তারা আঘাত পেয়ে হয়তো তার মৃত্যু হয়েছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষ থেকে এটি কিন্তু বলা হচ্ছিল। এবং পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং পুলিশও বলছিল যে বিষয়টি তারা তদন্ত করে দেখছেন যে আসলে বাইক দুর্ঘটনা ঘটেছে না তাকে কেউ আঘাত করেছে। তবে চিকিৎসক এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন যে তার শরীরে যেহেতু কাঁধের ওখানে একটি দাগ রয়েছে এবং সেখানে ধারণা করা হচ্ছে শক্ত কিছু দিয়ে একটি আঘাত করা হয়েছে, এই বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও তারা বলছিল যে এটি তাকে হত্যা করা হয়েছে, এটি পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এটি তদন্ত করা হচ্ছে এবং পুলিশ যেটি বলছে যে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, মামলা করলে পরবর্তীতে যে আইনি পদক্ষেপ সেটি তারা নিতে পারবেন। কিছুক্ষণ আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এই মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল সর্বশেষ। রাজশাহী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে হলো বন ও বুনো পাখি চেনার আয়োজন, পাশাপাশি ছিল নানা প্রজাতির পাখি দেখার প্রতিযোগিতা। ঝোপঝাড়ে টিকে পাখি রক্ষায় সচেতনতা তৈরি এর লক্ষ্য বলছে আয়োজক সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার। এক্ষেত্রে অবদানের জন্য 21 ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননাও দিয়েছে তারা। মাঘের শীতে কুয়াশা মোড়া বোটানিক্যাল গার্ডেন, আর মোড়া ভাঙছে বেনেবো, ভুবনচিল, শালিকের ঝাঁক। এদের দেখতে দিনের আলো ফুটতে না ফুটতেই হাজির নগরবাসী। এরপরই শুরু বার্ড রেস। ইয়েলো, মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালারের রিলি বলবো যে এগুলো পাখি দেখা হয়নি এর আগে। আমরা যখন সবুজকে সংরক্ষণ করতে পারবো, সবুজের সাথে সাথে প্রাণ প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠবে এবং পাখিগুলো জায়গা পাবে। বুনো পাখি চেনার এই আয়োজনে অংশ নেন ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরাও। বিশেষজ্ঞরা বলছেন শহরের পাখি টিকিয়ে রাখতে রক্ষা করতে হবে গাছ ও জলা। যতটুকু যা অবশিষ্ট আছে তাদেরকে সংরক্ষণটা হতে হবে মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে কেন্দ্র করে এবং মানুষের কথাই চিন্তা করে। একটা ওয়াটার বডি, একটা পার্ক, একটা হাঁটার জায়গা, তারপর সেটাকে কেন্দ্র করে কিন্তু মানুষ থাকার ব্যবস্থা করত। তার মানে আপনার এটা একটু আনুষঙ্গিক পার্ট, একেবারে কম্পালসারি। কারণ একটা মানুষ কখনোই নেচারের কাছাকাছি না গিয়ে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না। এই আয়োজনে ছিল সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার নামের একটি সংগঠন। তারা বলছে সংরক্ষিত বন ছাড়াও গাছ ও ঝোপঝাড়ে এখনো টিকে আছে কিছু বিরল পাখি। বিলুপ্তির হাত থেকে বাঁচতে দরকার জনসচেতনতা। সবাই আসবে এখানে, পাখি দেখবে, পুরস্কৃত হবে এবং এতে করে আমরা জানবো যে আমাদের এই শহরের ভিতরে কত প্রজাতির পাখি আছে। এতে করে পাখি কনজারভেশনে অনেক হেল্প হবে। আরবান বার্ড রেসে অংশগ্রহণ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখায় 21 ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ও পুরস্কৃত করে সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।